একটি গান, একটি কণ্ঠ, তার পিছনে লুকিয়ে আছে না বলা নানা গল্প। সেই গল্পগুলোই শুনবো আজ স্টারকাস্টে। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বিজয় টিভির নিয়মিত আয়োজন স্টারকাস্টে। পুরো সময় জুড়ে আমি সজল খান আছি আপনাদের সাথে এবং আমার সাথে উপস্থিত আছেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী সাজিয়া সুলতানা পুতুল। পুতুল কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আসলে একটি গানের কথা বলছিলাম, একটি কণ্ঠের কথা বলছিলাম। আমি আসলে ওই গানটির কথাই বলছিলাম, প্রথম অডিশনের দিনের গান। মনে আছে? প্রথম অডিশন কোন অনুষ্ঠানে সেটা বলতে হবে, কারণ আমি ভীষণ প্রতিযোগিতা করা মেয়ে ছিলাম। ছোটবেলা থেকে স্কুল জীবনে বহু প্রতিযোগিতায় গান গেয়েছি, পুরস্কার পেয়েছি। তো যদি নতুন কুড়ি বলেন সেটা একরকম হবে, যদি ক্লোজ আপ ওয়ান বলেন সেটা একরকম হবে, বা অন্যান্য যেই জাতীয় পর্যায়ের পুরস্কার যে গানগুলোতে পেয়েছিলাম সেগুলো এক একটা এক এক রকম আমি হবে। বলতে চাচ্ছি যে তোমাকেই খুঁজছে বাংলাদেশ, খুঁজে আচ্ছা। পেল পুতুলকে। সেই অডিশন কেমন ছিল বা সেই গানটি কোন গান ছিল? আম, প্রথম অডিশনের গানটি কিন্তু ছিল ভীষণ রাগাশ্রয়ী একটা গান ছিল। এটা বেঁধেছি বিনা গান শোনাবো তোমায় আজ রাতে, সে গানটা। আচ্ছা। এই গানটা ছিল, এবং এই গানটা সাধারণত আমাদের কি হয়, মানে শিল্পী যারা তারা হয়তো বুঝবেন ব্যাপারটা, যে একটু যখন স্নায়ুর চাপে ভুগি আমরা, তখন কিন্তু আমাদের সাধারণ লয়টা বেড়ে যায়। মানে আমার মনে আছে যে আমি যখন বিচারকদের সামনে দাঁড়ালাম, তখন গানের মূল যে লয়টা, তার থেকে অনেকখানি দ্রুত গেয়েছি আমি গানটা। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে যে গানটাতে এত ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম কাজ, সেই কাজগুলি লয় বাড়ালে করাটা দুঃসাধ্য কাজ ছিল, কিন্তু লয় বাড়িয়েও আমি একেবারে নিখুঁতভাবে গানটা গেয়েছিলাম। আচ্ছা। যার কারণে বিচারকের আসনে যারা ছিলেন, সেবার ছিলেন শ্রদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুল আঙ্কেল, কুমার বিশ্বজিৎ দাদা আর শাকিলা জাফর ম্যাম। তো এই তিনজনই, বিশেষ করে শাকিলা ম্যামের কথাই বলবো, তিনি এত মুগ্ধ হয়েছেন আমার গান শুনে যে তিনি পরবর্তী রাউন্ডগুলোতে আমার সেই প্রথম দিনের গানটার কথা বারবার বলতেন। ভালো আচ্ছা। লেগেছে, কিন্তু প্রথম দিনেরটা আরও ভালো ছিল। 2006 থেকে 2026 এখন, লম্বা একটা জার্নি। সেই গানের মানুষ হিসাবে শুরু থেকে এখন পর্যন্ত কি মনে হয় আপনি আসলে কতটুকু বদলেছেন? গানের মানুষ হিসেবে তো বদলাইনি, তবে গানের দর্শনে কিছু পরিবর্তন এসেছে। আমি এগুলোকে রূপান্তর বলবো, বদলে যাওয়া বলবো না, কারণ প্রত্যেক শিল্পীরই রূপান্তরের মধ্য দিয়ে একটা পরিণত অবস্থা তৈরি হয়। 20 বছর আগে তো আমরা প্রত্যেকে একেবারে সদ্য কিশোর কিশোরী ছিলাম, মাত্র স্কুলের গণ্ডি পেরিয়ে তখন ক্লোজ আপ ওয়ানে অংশগ্রহণ করা আমাদের কম বেশি সকলেরই ওই ওই বয়স সীমার মধ্যে। তো 20 বছরে নানান কিছু দেখেছি, শিখেছি, অভিজ্ঞতা হয়েছে। সেখানে গানের দর্শনে যেমনি রূপান্তর এসেছে, ব্যক্তি জীবনে ব্যক্তি জীবন দেখার চোখটাও বদলেছে। তো সমস্ত কিছুর যোগফলই আজকের আমি। কারণ আমি 20 বছরে যেভাবে কাজ করেছি, আমার কাছে এখন চিন্তা করতে গেলে মনে হয় যে আমার প্রতিটি পদক্ষেপ সঠিক ছিল, এটা বলতে পারি। মানুষের জীবনে অনেক কঠিন সময় থাকে। একজন সঙ্গী শিল্পীর জীবনে আমি যদি বলি যে সবথেকে কঠিন বিষয় কি হতে পারে? অনেক কিছুই হতে পারে। এখন যদি এক এক আঙ্গিক দেখি, তাহলে পৃষ্ঠপোষকতার অভাব, এটা অনেক বড় কঠিন পথ হতে পারে। পরিবারের সমর্থন ঠিক মতন না পাওয়া, সেটা একটা কঠিন হতে পারে। বিবাহিত শিল্পীদের জীবনে সঙ্গীর সমর্থন না পাওয়াটা একটা কঠিন ব্যাপার হতে পারে। অনেক কিছুই হতে পারে। সুতরাং কোন কঠিনের কথা বলছেন জানি না। তবে আমার জীবনের সবচেয়ে কঠিনতম অধ্যায় কোনটা ছিল? আমি আমার পরিবারের সমর্থন ভীষণভাবে পেয়েছি। আমি আমার সংসার সঙ্গীর কাছ থেকে এবং তার পরিবার থেকে ভীষণ রকম সমর্থন পেয়েছি। হ্যাঁ, একটা চ্যালেঞ্জ ছিল যখন আমি ঢাকার বাইরে থেকে গান গাইতে আসতাম, প্রতিযোগিতা করতে আসতাম। তখন ঢাকায় তো আমি তো ঢাকার বাইরেরই প্রতিযোগী, মফস্বল থেকে আসতাম। তখন ঢাকায় থাকাটা কঠিন ছিল। প্রতিযোগিতা করে গান গেয়ে আবার বাড়ি ফিরতে হবে, সেই রকম একটা দুশ্চিন্তার মানে মধ্যেই তখন কিন্তু কি আপনি সময় গান শেষ করে আবার বাড়ি ফিরতেন? বাড়ি ফিরতে হতো। মানে আমি আর এখানে আমার বাবা থাকার ঢাকায় আসতাম। থাকার তো এখানে মানে সুযোগ আচ্ছা, আচ্ছা। নেই। সুযোগ আমাদের তৈরি হতো শীর্ষ ১৬ পর থেকে। তখন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এক জায়গায় একটা ক্যাম্পে। কিন্তু তার আগ পর্যন্ত তো প্রত্যেকে নিজের দায়িত্বে আসা যাওয়া করেছেন। তো সেই জায়গা থেকে ঢাকায় আসা যাওয়াটা আমার গানের জন্য এটা একটা কঠিন পথ ছিল। কিন্তু আমি বলব যে সেটা সকলের সমর্থনের কারণে উতরেও গেছি সুন্দরভাবে। আমরা তোমাকেই খুঁজছে বাংলাদেশ, সেখানে আপনাকে ব্যান্ড সঙ্গীতেও দেখেছিলাম পারফর্ম করতে এবং বেশ সাড়াও পেয়েছিলেন সেই গানগুলো থেকেও। মানে কখনো কি মনে হয় না যে আপনি যে
রক টাইপের গানও করি বা সব কিছুই করি। করেছি তো, আমি তো হেভি মেটাল করেছি, মানে এবং সেটা একেবারে আমার নিজস্ব কম্পোজিশনে। অতটা দুঃসাহস বাংলাদেশের আর কোনো শিল্পী করেছে বলে আমার মনে হয় না, কারণ তখনও আমি একেবারেই তরুণ, মানে নবীন এই সঙ্গীত জগতে। সেই নবীন অবস্থায় আমি ভীষণ রকম নিরীক্ষাধর্মী কাজ করেছি। আমি রক মিউজিকটা ভীষণ মানে ভালোবাসি। বিশ্ব সঙ্গীতের দিকে যদি বলি, আমার এখনকার গানের ধারাটা হয়তো এখন অনেকটাই আলাদা, কিন্তু রক মিউজিক আমার খুব শোনা হয়। আর আমি তো একজন রক স্টারের এখন সংসার সঙ্গী, সুতরাং মানে এই আচ্ছা, মিউজিকের সঙ্গেই আমার থাকা হয় আর কি। মানে তার কাছ থেকে শোনা হয়। হ্যাঁ, হ্যাঁ। সে যখন তার ব্যান্ডের জন্য গান করছে, রেজা যখন তার ব্যান্ডের গান বানাচ্ছে, কিংবা কোনো শিল্পী যখন তার কাছে এসে বলছে রক আঙ্গিকের একটা গান করে দিন, করতে চাই। এবং তার নিজস্ব যেই সাধনা চর্চার জায়গাটা, সে যখন শুধু গিটার বাজাচ্ছে কারোর জন্য না, নিজের জন্য, তখন কিন্তু সে ওই রক হেভি মেটালেই ঘোরাফেরা করছে আর কি। কিন্তু একজন সঙ্গীত পরিচালকের যেহেতু সব অঙ্গনের সব ধারার গানের সঙ্গে যেহেতু অভ্যস্ত হতে হয়, তো সেটা সে করে, কিন্তু তারও আবার ভালোবাসার জায়গা হচ্ছে রক। পরিবারের কথা যেহেতু বলছিলেন, সেই বিষয় নিয়ে একটু কথা হবে, তবে একটু বিরতির পরে। দর্শক, আপনারা দেখছেন স্টারকাস্ট। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবে না, ফিরে আসছি একটু পরেই। দর্শক, আপনারা দেখছেন স্টারকাস্ট। আমার সাথে আছেন সঙ্গীত শিল্পী সাজিয়া সুলতানা পুতুল। পুতুল, কথা হচ্ছিল ব্যক্তি জীবন নিয়ে। ব্যক্তি জীবনটা একটু জানার ইচ্ছে যে আসলে কেমন যাচ্ছে এখন। চমৎকার। আমি এমন একটা পরিবারের অংশ হয়েছি যে পরিবারটার সকলে ভীষণ শিল্পমনস্ক, সঙ্গীত বোদ্ধা, শিল্প অনুরাগী। আর সঙ্গীর কথা বলতে গেলে তো সে একই পথেরই যাত্রী। তো সেই হিসেবে আমার কাজের জায়গাটাও ভীষণ সুন্দর। আবার যখন বোঝাপড়াটা সকলের সঙ্গে সকলের খুব ভালো থাকে, তখন ব্যক্তি জীবনটাও সুন্দর হয়, সহজ হয়। তো সে তেমনটাই আমার ক্ষেত্রেও। মানুষ তো বিয়ে করে আশা নিয়েই যে তাকে সারা জীবন সঙ্গী করে জীবন কাটিয়ে দিব। কি মনে হয় আসলে বিবাহ বিচ্ছেদ, আসলে এই দুইটি শব্দ আমি ইদানিংকালে আমরা বেশি দেখছি। এটা কি আসলে কি কারণে হতে পারে? অনেকে তো অনেক কারণ থাকে। ধরে রাখার আসলে উপায়টা কি সঙ্গীকে? যত্ন। যে সঙ্গী যত্নে থাকবে সে কখনো ছেড়ে যাবে না। খুব সহজ। এবং যত্নে থাকা মানুষ অন্য অনেক কিছুকে ছাড় দিতে পারে, কিন্তু যত্ন না পেলে অবহেলায় যে কোনো সুন্দর গাছ, আজকে আমার বারান্দায় একটা গাছের দিকে হঠাৎ করে তাকিয়ে দেখলাম, গাছটার দিকে শেষ কিছুদিন মন দিইনি, আজকেই দেখলাম পাতাগুলো হলুদ হয়ে গেছে। খুব মন খারাপ হলো এবং মনে হলো এটাই আমার প্রাপ্য, কারণ আমি গাছটা ঠিক মতন যত্ন নিইনি, তো সে আমার জন্য সুন্দর হয়ে ওঠেনি, সে মরে গেছে। এবং সম্পর্কটাও ঠিক তাই। 2021 সালে আপনি বিয়ে করলেন রেজা আলীকে। তখন কি মনে হয়েছে যে আপনার জীবনে যে আসতে চলছে সে আপনাকে পরিপূর্ণতা দিতে পারবে? এটা কেউ বলতে পারে না, আমিও পারিনি। এবং এক্সপেকটেশন ছিল? না, তাও ছিল না, কিন্তু কিছু মৌলিক মিল, মৌলিক সাদৃশ্য খুঁজে বিয়ে করাটা দরকার যে কোনো মানুষের ক্ষেত্রেই। মৌলিক ব্যাপারগুলো যখন ভিন্ন হয়, তখন সেখানে সেই সংসারের সুর একরকম হওয়াটা একটু কঠিন হয়। আবেগের বশে কিংবা হয়তো পরিবারের চাপে কিংবা সাময়িক আবেগে, অল্প দিনের চেনায় সম্পর্ক হতেই পারে। সব সম্পর্ক ভেঙে যাচ্ছে তাও বলবো না, কিন্তু এটা একেবারেই ভাগ্যের ব্যাপার। যার সঙ্গে যার মিলে যাচ্ছে সেটা সৌভাগ্য, কিন্তু যদি কিছু জটিলতা এড়ানোর চেষ্টা করা মতন মন মানসিকতা থাকে, তাহলে কিছু মৌলিক দিক মিলিয়ে নেওয়া ভালো। আমার ক্ষেত্রে প্রথম মৌলিক মিলটা ছিল যেহেতু গানের মানুষ, আমাদের তো একেবারেই পারিবারিকভাবে বিয়েটা হয়েছে, সুতরাং কাজ করতে গিয়ে আমি তার পরিবারটাকে দেখেছি, তার পরিবার আবার আমাকে দেখেছে, কারণ তখন হোম স্টুডিও ছিল, বাসাতে ছিল স্টুডিও, এখনকার মতো এত বড় স্টুডিও ছিল না। তো সেই ক্ষেত্রে তার পরিবারের কাছে মনে হয়েছে আমরা দুজন খুব ভালো মিল হতে পারি। তো সেই মনে হওয়া থেকেই কিন্তু আমাদেরও এই ব্যাপারটা নিয়ে মানে ভাবতে শুরু করা, এবং মূলত ওই বড়দের অনুমানটা এখন পর্যন্ত সত্যি বলে মনে হচ্ছে যে হ্যাঁ, সত্যি আমাদের পথ চলাটা সহজই হয়েছে। জীবনের আসলে কোন সময়টা আপনাকে বেশি বদলে দিয়েছে কি মনে হয়? আমি যদি বলি যে বৈবাহিক জীবনটা, মানে এটাও যদি আমি ইনক্লুড করি, কি মনে হয় আপনার কোন সময়টা ছিল?
আম কিছুই বদলে দেয়নি। হ্যাঁ, গীতলিনার জন্মটা আমাকে অনেকখানি রূপান্তর করেছে। কারণ একজন নারী যখন একজন মা হন, তখন তার পৃথিবীর সমীকরণটাই বদলে যায়। তো সেই বদলটা প্রত্যেকটা মা, মানে আমার ধারণা যে পৃথিবীর প্রতিটা মা সেই বদলটাকে এমনভাবে সানন্দে গ্রহণ করেন, এমনভাবে আলিঙ্গন করেন যে সেই বদলটার সঙ্গে বাঁচতেই ভালো লাগে তখন। আমার যেমনি, বা প্রত্যেক কর্মজীবী নারীর কথাই যদি বলি, অথবা যদি কর্মজীবী নাও যদি হন, তিনি যদি গৃহিণী হন কিংবা একজন মাই শুধু মায়ের পরিচয় নিয়ে বাঁচতে চান, তাদের প্রত্যেকের কাছে তাদের সন্তানের মানে গুরুত্ব, প্রাধান্য সবার আগে, তারপরে বাকি জীবনটা গুছানো। আমারও যেমনি, এই যে এখন ক্যামেরাটা বন্ধ হবে, আমি এটা এখানে 1 মিনিট দাঁড়াবো না, আমার মন থেকেই আসবে না সেটা। আমি কিন্তু বাসায় ছুটে যাওয়ার জন্য আমি যখন গাড়িতে উঠে যাই মানে কর্মস্থলে যাবার জন্য, আমি সারাক্ষণ আমার কন্যার ভিডিওগুলো দেখতে থাকি। এবং আমি যদি ঢাকার বাইরেও কাজ করতে যাই, আমি হেডফোন পরে কিন্তু ওর ভিডিওগুলো দেখতে থাকি, বাসায় বারবার ওকে ভিডিও কলে দেখতে থাকি। এবং ওই যে আমার কাজের পরে আর বাড়তি নিজের জন্য কিংবা বন্ধুদের জন্য কিংবা আর কারোর জন্যই কোনো সময় নেই। পুরো সময়টা শুধু গীতলিনার জন্য। আচ্ছা পুতুল, আপনি তো সবাই তো ভেঙে পড়েন, হঠাৎ করে দেখা যায় যে মন খারাপ, আপনার ক্ষেত্রে হয়, সবার ক্ষেত্রেই হয়। ভেঙে পড়ার মুহূর্তে আসলে নিজেকে বুস্ট আপ করা বা কি করেন আসলে ভেঙে পড়ার ক্ষেত্রে, মানে উঠে দাঁড়ানোর ক্ষেত্রে আপনি আসলে কি করেন? উম আমি নিজেকে ভীষণ ভালোবাসি। সেইটা আমাকে বাঁচিয়ে দেয়। কারণ নিজের প্রতি অভিমান যখন কারোর জন্মায়, সেটা সাময়িক অভিমান আসতেই পারে যে এমনটা কেন হলো, কিংবা অপ্রয়োজনীয় একটা কাজ না হলেই পারত। কিন্তু তার পরবর্তীতেই এটা মনে রাখা যে নিশ্চয়ই সামনে আমার জন্য সুন্দর দিন আছে। সেই দিনটার জন্য হলেও আমার বাঁচতে হবে, এবং সেই দিনটার কাছাকাছি যেতে হলে আমাকে হেঁটেই অত দূর যেতে হবে। সেই দিনটা আজকে আমার কাছে আসবে না, ধরা দেবে না। সুতরাং সেই দিনের জন্য হলেও নিজেকে শক্তভাবে আবার তৈরি করতে হবে, যেন আমি ওইটুকু হাঁটার শক্তি সামর্থ্য রাখতে পারি আর কি। নিঃসঙ্গতা আপনার কাছে আসলে কি মনে হয়, ভয় নাকি প্রয়োজন? একটা নিঃসঙ্গতা তো ভীষণই আতঙ্কের, সেটা হচ্ছে মা বাবা হারানোর ভয়। সেই মৃত্যু আতঙ্কটা তো আমার একেবারে ছোটবেলা থেকেই ছিল এবং এখনও আছে। মানে এত বেশি আমাকে সেইটা গ্রাস করে রাখে যে আমি জীবনের সমস্ত আনন্দের মধ্যেও কোথাও গিয়ে একটা শূন্যতা বা হারানোর ভয় সেটা তো কাজ করেই। এছাড়া নিঃসঙ্গতা আমি বলি শিল্পীদের জন্য আশীর্বাদ। আমার কাছে তো তাই মনে হয়। কারণ আমি যত নিজের মনটাকে আমি যত জনবিচ্ছিন্ন করতে পারবো, তত আমি নিজের ভিতরে ডুব দিতে পারবো। আমি যদি কেবল সকলকে নিয়ে শুধু মানে জাগতিক নিজেকে আনন্দের আসলে পেছনে বোঝার ছুটতে একটা থাকি। সময় হ্যাঁ, দরকার। হ্যাঁ, ভীষণ দরকার। কারণ আমি তো লেখালেখির সঙ্গে যুক্ত আছি। আমি তো নিজে গান লিখি। তো কখন এত কাজ করব? আমাকে তো নিজেকে চিনতে হবে, বুঝতে হবে। শুধু তো কণ্ঠ দিয়ে গান গাই না, আরও অনেকগুলো কাজ আছে। তো সেই কাজগুলোর সঙ্গে নিজেকে নিয়োজিত রাখতে গেলে আ ওই আমরা আইসোলেশনে যেতাম না একসময়? সেরকমভাবে আমাদের কিন্তু নিজস্ব একটা আইসোলেশন দরকার। লেখালেখির কথা বলছিলেন, আমার একটা বিষয় জানার খুবই মানে দরকার। সেটা হচ্ছে যে লেখালেখি তো অনেকেই করেন, আসলে একজন সত্যিকারের লেখক হতে আসলে কি দরকার? পর্যবেক্ষণ শক্তি দরকার, আর একা হওয়া দরকার, আর জীবনবোধটার একটা পরিণত রূপ দরকার। এই মানে আর বাকিটুকু পড়াশোনার সাধনাটা দরকার। ভীষণভাবে পড়তে হয়। মানে ডাক্তারদের যেমনি পড়তে হয় সারা জীবন, লেখকদেরও পড়তে হয় বলে মনে করি। সে পড়া সবসময় বই পড়া এমনটাও নয়, মানুষ পড়াও হতে পারে সেটা। আচ্ছা, লেখক পুতুল হিসাবে আপনি কেমন সেটা জানার চেষ্টা করব, তবে খানিকক্ষণের বিরতির পর। দর্শক, আপনারা দেখছেন স্টার কাস্ট, আমার সাথে আছেন সঙ্গীত শিল্পী পুতুল। নিচ্ছি খানিকক্ষণের বিরতি, তবে কোথাও যাবেন না, থাকুন বিজয় টিভির পর্দায়। দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি বিজয় টিভির নিয়মিত আয়োজন স্টার কাস্টে। আজ আমার সাথে আছেন সঙ্গীত শিল্পী পুতুল। পুতুল, আপনার সাথে কথা হচ্ছিল আসলে আপনার বই লেখা নিয়ে, বা লেখক হিসাবে আপনি কেমন, এটা একটু জানার ইচ্ছা। লেখক হিসেবে 10 বছরে আমার একটা পাঠক গোষ্ঠী তৈরি হয়েছে। কিন্তু সেটাকে যদি আমি আমার বড় অর্জন ভেবে ফেলি, তাহলে আমার উৎকর্ষ এখানেই থেমে যাবে। অনেকে বলেন আমি খুব মানে বিশেষ করে নারীর জীবন দর্শন এমনভাবে তুলে আনছি, মনে হচ্ছে সেই পরিস্থিতিতে আমিই ছিলাম। সে সমস্ত কিছুই আমাকে পরিণত করছে, সমৃদ্ধ করছে প্রতি বছর একটু একটু করে। কিন্তু মূল কথাটা হচ্ছে, আমার তো আমার লেখা পড়ে আরও অনেক বেশি উৎকর্ষ আনতে ইচ্ছা করে। আমি যখন ভালো লেখা পড়ি কোনো মহান সাহিত্যিকের, তখন মনে হয় আমি কবে এমন লিখতে পারবো যেখানে আমি এভাবে ডুবে গেছি এই লেখার ভিতরে। হয়তো সেটা
রবীন্দ্রনাথের লেখা যদি বলি, সেটা 200 বছর আগের লেখা, কিন্তু তবু কেন মনে হচ্ছে এটা আজকের এই মুহূর্তে আমার জীবনে ঘটে যাচ্ছে, সেই উৎকর্ষটা আমার চাই। তো এই উৎকর্ষ আমার চাই বলেই, এই অতৃপ্তিটা আমার আছে বলেই আমি নিজেকে নিয়ে স্বপ্ন দেখতে পারি যে আমি নিশ্চয়ই একদিন সেই উৎকর্ষের কাছাকাছি যেতে পারবো। আপনি গায়ক, পুতুল, লেখিকা হিসেবেও বেশ খ্যাতি অর্জন করেছেন, আবার উপস্থাপনাও করছেন। এই বিষয়টি একটু আসতে চাই যে উপস্থাপনা জার্নিটা কবে থেকে শুরু করলেন, কোথা থেকে? 2008 থেকে, 18 বছর হয়ে গেছে। বাহ! 2008 থেকে 2008 আমার প্রথম উপস্থাপনা হয়েছে ক্লোজ আপ ওয়ানের মঞ্চেই। ক্লোজ আপ ওয়ানের তৃতীয় আসরটা 2008-এ। তো সেই উপস্থাপনার ব্যাপারে কিন্তু আমার কোনো পূর্ব পরিকল্পনা কিংবা কখনো কোনো স্বপ্ন সেরকম কিছু ছিল না। সেটা নির্ধারণ করেছিলেন কর্তৃপক্ষ। অডিশনের মাধ্যমেই সেখানে নির্বাচিত হয়েছিলাম আমি এবং আবিদ। তো সেভাবে আমার উপস্থাপনার পথ চলাটা শুরু হয়েছে। আসলে তারকা খ্যাতি, অনেকে বলেন তারকা খ্যাতির বিড়ম্বনা হয়। আপনি যেমন 3টি সেক্টরে কাজ করছেন, বা আরও আছে, আরও তো অনেকগুলো যুক্ত আছে। আর কিছু নেই। আর আমি গান, উপস্থাপনা, লেখালেখি। আর উপস্থাপনাটা তো মানে পাশাপাশি শখে, কিন্তু মূল জায়গা আমার গান আর লেখালেখি। আচ্ছা, তারকা খ্যাতি হলে অনেকে বলেন যে তার একটু অহংকার বেড়ে যায়, বা তাকে পাওয়া যায় না, খুঁজে পাওয়া যায় না। পরিবারও অনেক সময় বলে থাকেন। মানে এটা আসলে আপনি কোন দৃষ্টিতে দেখেন? এটা দেখার কোনো মানে এই দৃষ্টিটাই আমার নেই। কারণ এই ধারণাটা আমার কাছে খুবই অচেনা ঠেকে। যে কোনো শিল্পী অবশ্যই সৃষ্টিকর্তার বিশেষ আশীর্বাদ প্রাপ্ত বলে সেই শিল্পটা তার ভিতরে থাকে, এবং সেই শিল্প যে কোনো দিন চলেও যেতে পারে তিনি যদি চান। কণ্ঠ আজকে আছে, কালকে নাও থাকতে পারে। শরীরের কোনো একটা অঙ্গহানি হতে পারে, যার ফলে আর হয়তো কিছু করাই যাচ্ছে না। কোনো শিল্প সৃষ্টির আর কোনো সুযোগই রাখলেন না তিনি। সুতরাং অহংকার ব্যাপারটা আমার কাছে খুব অবান্তর শোনায়। কারণ মানুষের ভালোবাসা পাওয়ার জন্য সৌভাগ্য লাগে। সেই ভাগ্যটা যাদের আছে, তারা যে ভালোবাসা যারা পায়ে ঠেলে দেন, তারা নিতান্ত দুর্ভাগা। পুতুল যেহেতু গানের মানুষ, আমি একটু গান শুনতে চাই। সেটা হচ্ছে যে আপনার পছন্দের কোনো গান আছে কিনা, যেটা আপনি সবসময় সব জায়গায় করে থাকেন? না, এরকম একটা গান বলা খুব কঠিন। একেক সময় একেক গান ভালো লাগে, একেক সময় একেক গান গাইবার মন আসে। এমন কোনো গান আছে যেটা আসলে দর্শকদের উদ্দেশ্যে শোনানো যায়? আচ্ছা, এই গানটা গত রাতে লিখেছি। এখন এই অনুষ্ঠান শেষ করে গিয়ে রেজা আর আমি গানটা রেকর্ড করব। রেজা সুর করেছে, কম্পোজিশনটাও সে করছে। ফাল্গুন নিয়ে এই গান। হঠাৎ করে একটা ফোন এলো যে একটা চ্যানেলের জন্য ফাগুনের মৌলিক গান গাইতে হবে। তো আমাকে প্রশ্ন করা হচ্ছে যে ফাগুনের গান তো নিশ্চয়ই আপনার করা আছে। আমি একটু সময় নিলাম, আমি বললাম আমি একটু চিন্তা করে জানাই আছে কি না। ফোনটা রেখে চিন্তা করলাম যে আমার আসলে ফাল্গুনের গান নেই। 20 বছরের ফাল্গুনের একটা গান থাকতেই পারতো, মৌলিক গান। ভাবলাম নেই তো কি হয়েছে, আমি তো আছি, লিখবো, এখনই লিখবো, এখনই এটা সুর হবে, আজকে সেটা মানে কণ্ঠ দেবো, সেরকম একটা গান শোনাতে পারি। একটু তাহলে দেখে আমার গাইতে হবে। গানটা একদমই নতুন, গত রাতেই লিখেছি গানটা। জীর্ণ পাতা ঝরার পরে প্রকৃতিতে ফাগুন আসে, তুমি আমার তেমনি ফাগুন, যে ফাগুনে মন হাসে। তোমার জন্য ফাল্গুনি সাজ, খোঁপায় জড়াই ফুলের মালা, তুমি আমার বসন্তরাজ, ফাগুন হাওয়ায় মিষ্টি দোলা। অসাধারণ। আচ্ছা, আমার একটু গান শুনে একটা বিষয় জানার খুব ইচ্ছে হলো যে আপনাকে যদি কেরিয়ার শুরু করতে বলা হয়, আপনি হয়তো কোনো কেরিয়ারে নেই, কি দিয়ে শুরু করতেন? গান দিয়ে? গান দিয়ে, নিঃসন্দেহে। বাবা মার কোনো এক্সপেকটেশন ছিল যে মেয়ে আমার এটা হবে? বাবা মা চাইতেন আমি শিল্পী হই। অবশ্যই পড়াশোনাটা শেষ করে প্রাতিষ্ঠানিক শিক্ষার জায়গাটা মানে ঠিক রেখে, কারণ এটা খুব দরকার। মানে আমি বাবা মায়ের, সকল বাবা মা যারা চান এটা, যে পড়াশোনার পাশাপাশি তাদের সন্তান কিছু একটা করবে, যদি অন্য কোনো সৃষ্টিশীল জায়গা থাকে, সে বাবা মাদের আমি একদম দোষ দিই না। গানের বর্তমান সময়টা আসলে আপনি কিভাবে দেখছেন? অনেকেই তো এখন সোশ্যাল মিডিয়ায় গান করছেন, টিকটক বা রিলস, বিভিন্নভাবে তারা গান প্রেজেন্ট করছেন। আসলে কি মনে হয় গানের জগৎটা আসলে কেমন যাচ্ছে? বিভিন্ন মাধ্যম তো এখন এসেছে এই গানের জন্য। করুক সবাই সবার মতন করে। কারণ এখন যেহেতু আর অ্যালবাম প্রকাশিত হয় না, কারোর কাছে যাওয়াও লাগছে না। প্রত্যেকেই নিজের নিজের চ্যানেল থেকে গান করে সেটা আবার ছড়িয়ে দেওয়ার সুযোগ পাচ্ছে বিভিন্ন মাধ্যম দিয়ে। করতে থাকুক, সমস্যা নেই। ভালো গান হচ্ছে, কম ভালো হচ্ছে,
একদম ভালো নয় সেরকমও হচ্ছে, একদম ভালো নয় এগুলো চলেও কিন্তু মানুষ যাচ্ছে। কিন্তু আবার মানে নতুন প্রেজেন্টেশন দেখছে অনেকে যে দেখছে যেগুলো মানসম্মত সেই কাজগুলো থাকছে, যেগুলো আসলো আর গেল সেগুলো চলে যাচ্ছে। গানটা থাকুক, যেভাবেই থাকুক, দেশে গান থাকুক, সেটাই সবচেয়ে চাওয়া আর কি। পুতুল, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা? আমাদের নিজস্ব সংস্কৃতির প্রতিও একটু যত্নবান হই। সকলে সকলের জায়গা থেকে, সবার গান গাইতে হবে না, বাংলা গান গাইতে হবে না, কিন্তু যখন মঞ্চে আপনার উপস্থিত থাকবেন দর্শক হিসেবে, তখন বাংলা গানটা একটু মন দিয়ে তৃপ্তি নিয়ে শুনবেন, তাহলেই হবে। পুতুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্টারকাস্টে আসার জন্য। আপনার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ দেখছিলেন স্টারকাস্ট। সামনে নতুন কোনো তারার সাথে আমি সজল খান থাকবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।